সহিংসতার জেরে এখনও থমথমে গোপালগঞ্জ, জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আবার অভিযোগ বিএনপি। জরুরি সংস্কার শেষে দ্রুত ভোটের আয়োজনের দাবি। গোপালগঞ্জবাসীকে মুজিববাদ মুক্ত করার ঘোষণা নাহিদের, মানুষের মুক্তির আন্দোলনে বিজয়ী হয়ে ঘরে ফেরার প্রত্যয়। এবং যুব সমাজের কর্মসংস্থান ছাড়া এলডিসি গ্রাজুয়েশন কঠিন হবে জানালেন উপদেষ্টা। তরুণ সম্ভাবনা চিহ্নিতকরণের নীতিমালা করবে বিডা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। এখনও গুমট ভাব খাটেনি গোপালগঞ্জে, স্বাভাবিক হয়নি জনজীবন। বুধবার এনসিপির কর্মসূচিতে হামলা এবং পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংঘর্ষের জেরে কারফিউ জারির পর 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়া পুলিশের পাশাপাশি দিনভর শহরে গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে সেনা ও নৌবাহিনী। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হওয়া গোপালগঞ্জে জারি করা হয় 22 ঘণ্টার কারফিউ। এই সময়ের মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 20 জনকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ। রাতটা যেমন কাটে দমবন্ধকর ও থমথমে অবস্থার মধ্য দিয়ে, তেমনিভাবে বৃহস্পতিবার দিনে শুরুটাও ছিল গুমট। শহরের প্রধান রাস্তাঘাট একেবারেই জনশূন্য। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারফিউ উপেক্ষা করে সড়কে নেমে আসতে থাকেন শ্রমজীবী মানুষ। অটোরিকশার মতো যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও বেরোতে থাকে কম বেশি। বাজার সবগুলো খোলা আছে, মোটামুটি কোনো সমস্যা তেমন মোটামুটি বাজারটা যা শিথিল আছে, একদম কড়াকড়ি নাই। জীবনের তাগিদ, কারণ ওষুধ না আনতে হবে না, মাঝে প্রেশার ওষুধ না খালি তো আমি এই কাবু দেওয়াতে এটা আমাদের অসুবিধা আছে, রিক্সা গাড়ি কোনো ভাড়া নাই। এর মধ্যে সড়কে টহলে বের হয় সেনা ও নৌবাহিনী। বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থান নেয় পুলিশ সদস্যরাও। এদিকে বুধবারের হামলার পর জোরদার করা হয় জেলা কারাগারের নিরাপত্তা। কালকের থেকে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরো সতর্ক। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, কারফিউ সহ গোপালগঞ্জের বর্তমান সার্বিক পরিস্থিতি কি এখন আমাদের জানাবেন? আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে সংঘর্ষকারীদের যে দফায় দফায় যে সংঘর্ষ হয়েছে, তারপরে কিন্তু আজকে সন্ধ্যা 6টা নাগাদ যে কারফিউ জারি করা হয় জেলা প্রশাসন কর্তৃক, এরপর থেকে এখন পর্যন্ত কিন্তু কারফিউ চলছে। সকাল থেকে কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ বেশি সকল দোকানপাট কিন্তু বন্ধ ছিল। একদম জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু বেশিরভাগ মানুষই ঘর থেকে বের হচ্ছেন না। এছাড়াও যারা বের হচ্ছেন তারা একদম শ্রমজীবী, যারা রিক্সাওয়ালা বা ইজি বাইক চালক আছে, যারা যারা মানে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু রাস্তায় বের হচ্ছে। এছাড়াও কিন্তু কালকের পর থেকে আজকে সারাদিন কিন্তু শহরে কিন্তু একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনে, এখানে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে বিপুল উপস্থিতি। এখানে কিন্তু পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যবৃন্দ তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এবং গতকালকের যে ঘটনা, গতকালকের এই ঘটনা নিয়ে কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার কিন্তু প্রেস ব্রিফিং করবেন। এজন্য কিন্তু আমরা জেলার এবং ঢাকা থেকে আগত যত যারা সাংবাদিক যারা আছেন, সাংবাদিক কিন্তু সবাই কিন্তু আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছি। প্রেস ব্রিফিং এ আসলে গতকালকের ঘটনা নিয়ে
মানে আসলে আপডেটটা কি জানাবেন বিভাগীয় কমিশনার, সেটা জানার অপেক্ষায় আমরা আছি। এই ছিল আমার কাছে সর্বশেষ গোপালগঞ্জ থেকে। ছাব্বিশ। জি মাসুদ, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি এতটা ভয়াবহ হবে সে ধারণা ছিল না। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বুধবার এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। সেখানে সহিংসতায় 4 জন নিহত হয়। ওই ঘটনায় প্রশাসনের দিকে ব্যর্থতার আঙ্গুল তুলেছে এনসিপি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দার কাছে তথ্য থাকলেও এত বড় হবে সে তথ্য ছিল না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গায় পরিস্থিতি স্বাভাবিক, তারে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সঙ্গে থাকবেন জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের 2 জন অতিরিক্ত সচিব। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গোপালগঞ্জ নিয়ে আজকে ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে। এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেওয়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার শুনানির পর পরবর্তী শুনানির জন্য 24 জুলাই তারিখ নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত হাসানের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ। রাষ্ট্রপক্ষের আইনজীবী SM শাহজাহান জানান, প্রথম দিনে আসামি মুফতি হান্নানের জবানবন্দি শুনেছে বেঞ্চ। অনারেবল চিফ জাস্টিস মহোদয় এবং অন্যান্য মাননীয় বিচারপতি যারা ছিলেন ওনারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করে আমাকে বললেন যে নতুন করে যদি আমরা কাউকে আবার এখন অ্যাপয়েন্ট করতে যাই তাহলে এই 26,000 পৃষ্ঠার পেপার বুক আবার তার পড়তে হবে, আমাদের মামলা ডিলে হবে। কাজে আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনি ওই 2 জনের পক্ষেও স্টেট ডিফেন্স হিসাবে আপনি নিয়োগ পেলেন এবং আপনাকে তাদেরটাও বলতে হবে। 24 তারিখে বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানকে অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কৃষক দল আয়োজিত সমাবেশের দাবি জানান তিনি। তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন রিজভী। এ সময় দলের কেউ অপকর্ম করলে বিএনপি সবসময় সাংগঠনিক ব্যবস্থা নেয় বলেও দাবি করেন দলের এই মুখপাত্র। 16-17 বছর এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, এদেশের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্র ছিল শূন্য, সেখানে 4 পা জম্পুর বিচরণ। ওই ভোট কেন্দ্র তো আমরা দেশের জনগণ চাইনি, এর জন্য 71 হয়নি, এর জন্য 90 হয়নি, এর জন্য 7ই নভেম্বর হয়নি। আমরা আবার ভোট কেন্দ্র জনগণ আর ভোটারের পদধ্বনিতে মুখরিত হবে এইটা চাই। তার জন্যই এত আত্মত্যাগ, তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পিছাবে? এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। মানুষের মুক্তির আন্দোলনে বিজয়ী হয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরিদপুর জনতা ব্যাংক মোড়ে আয়োজিত পথসভায় 64 জেলার পদযাত্রা শেষ না করে ঘরে ফেরার অঙ্গীকারও করেছেন তিনি। এ সময় গোপালগঞ্জবাসীকে মুজিববাদ মুক্ত করার ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা না করতে সরকারের প্রতি আহ্বানও জানান এনসিপি আহ্বায়ক। 64টা জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরবো না।
কাছে আমরা ওয়াদা এবং আমরা 3 আগস্টের মধ্যে 64 জেলায় আমরা পদযাত্রা করব। তার পেছানো তার দাঁড়ান যুবঋণ সীমা 2 লাখ থেকে 5 লাখ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বিনিয়োগ সহজ করতে কাজ করবে বিডা। দুপুরে আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে যুব উদ্যোক্তা বিনিয়োগ পলিসি শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। মেধা থাকা সত্ত্বেও সঠিক নীতিমালা না থাকায় দেশে তৈরি হচ্ছে না দক্ষ যুব জনশক্তি। এতে প্রকট হচ্ছে বেকারত্ব। যদিও এরই মধ্যে স্টার্টআপ শুরু করেছে অনেক তরুণ, তবে অনেক ক্ষেত্রেই আলোর মুখ দেখছে না এসব উদ্যোগ। তরুণদের ইনোভেটিভ স্টার্টআপের প্রসার ঘটাতে যুব উদ্যোক্তাদের নিয়ে কর্মশালার আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনার কথা তুলে ধরেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালী দায়রত্নে। If Bangladesh is serious about tackling unemployment and inequality and achieving the sustainable development goals which we often talk about, ফান্ড টু ফান্ড প্রকল্পের আওতায় সরকারের 100 কোটি টাকার পাশাপাশি জায়গা দেবে $30 মিলিয়ন। এসব কর্মসূচি উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বাংলাদেশ ব্যাংক একটা আশ্বাস দিয়েছে যে এই বছর আমাদেরকে 100 কোটি টাকার একটা ফান্ড মোবিলাইজেশনে হেল্প করবে। আর এর বাইরে আমরা জায়গার সাথে কাজ করছি যাতে সেখান থেকেও আমরা সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট পেতে পারি এবং সেটার পরিমাণ প্রায় $30 মিলিয়ন কাছাকাছি। তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাকে চিহ্নিত করে নীতিমালা প্রণয়নের কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। We have a spectrum of clients, so our clients range from the largest investor in Bangladesh all the way down to possibly this small retailer who is trying to start his business in a Facebook shop. কর্মসংস্থান বাড়াতে যুব নীতিমালা তৈরি করা হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমাদের একটা যুব উদ্যোক্তা ঋণ আছে, যদিও সেখানে সিলেকশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে আমরা কাজ করছি। এটা লাস্ট শুধু 2 লাখ টাকা ছিল এটা সিলিং, এটা আমরা 5 লাখ করেছি, ওটা সামনে আরো হয়তো আমরা বাড়াবো। যুব সমাজের 63%কে কর্মসংস্থানের আওতায় আনতে না পারলে এলডিসি গ্রাজুয়েশন কঠিন হবে বলেও মনে করেন আসিফ মাহমুদ। চ্যালেঞ্জ অনেক এবং সামনে সেটা আরো বাড়বে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়ে গেল 15 বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। এর পেছনে শিক্ষার মানে ঘাটতি নাকি যখন তখন শিক্ষাক্রম পরিবর্তন, এমন প্রশ্ন উঠেছে। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতার পাশাপাশি স্কুল বন্ধ থাকায় ঠিকমতো পড়াশোনা না হওয়াকে একটি কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্লেষকরা। এসএসসির ফল বিপর্যয় নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের থেকে পাশের হার কমেছে 14.5% এবং জিপিএ 5 কম পেয়েছে 43,097 জন। 134 শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কোনো পরীক্ষার্থী। গত 1.25 যুগে পাবলিক পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয় দেখা যায়নি। করোনা মহামারীর পর পড়ালেখায় সেট পড়া এবং পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতাকে কারণ হিসাবে টানছেন অভিভাবক শিক্ষার্থীরা। খাতা, মার্কিং সিস্টেমস এন্ড এক্সাম প্যাটার্নস সবকিছু ডিফারেন্ট করছে, অনেক স্ট্যান্ডার্ড। যেটা বলবো যে নেক্সট ইয়ার এসএসসি ক্যান্ডিডেট ভালো মতন পড়াশোনা করো, বই পড়ো। অনেক এফোর্ট দিচ্ছে, 2 মার্কের জন্য ছাড়ছে। এবার গণিত বিষয়ে বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। গত 15 বছরে পরীক্ষার ফলাফল ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশের অভিযোগ ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, কিন্তু অন্তর্বর্তী সরকার এবার সে পথে হাঁটেনি। আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই, নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। ফল বিপর্যয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কম বেশি গাফিলতি দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। গণিতের প্রশ্ন এবার কঠিন হয়েছে এবং সাথে সাথে মূল্যায়নটিও এখন মূল্যায়ন প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এবং মূল্যায়ন প্রক্রিয়া যথেষ্ট কঠিন ছিল বলে অনেকে ধারণা করছে। কিন্তু এগুলো সবগুলি হলো উপরিতল কারণ, এর গভীরে আমাদের ঢুকতে হবে। গভীরে যদি আমরা না ঢুকতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিবারই এই ধরনের বিপর্যয় হবে। অনেক প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, যেখানে একজন শিক্ষক হয়তো 50 জন বা 60 জন শিক্ষার্থীর ক্লাস নেন। তো একটি ক্লাসের সময় কতক্ষণ থাকে? তো সেই অনুযায়ী দেখা যায় একজন শিক্ষার্থী তো গড়ে 2 মিনিট 3 মিনিট সময় পায় না, এবং একই সাথে যা উনি বুঝালেন, যা পড়ালেন,
শিক্ষার্থীদের কাছ থেকে সেই বিষয়টি তিনি কিন্তু যথাযথভাবে শোনার সুযোগ পান না বা দেখার সুযোগ পান না। শিক্ষার্থীরা পাঠ্যক্রম অনুযায়ী প্রতিটি শ্রেণীতে যথাযথ দক্ষতা অর্জন করতে পারছে কিনা সেদিকে খেয়াল রাখা উচিত বলেও মত তাদের। লম্বা সময় ধরে একটা অনিয়মিত কারিকুলার মধ্যে দিয়ে যাচ্ছিল। ক্লাস 6-এ খুব সম্ভবত এরা যখন পড়ে তখন করোনা আসলো, 7-এ প্রায় শেষের দিকে এসে অর্থাৎ অটো পাশে একটা ইস্যু ছিল। তো ফলতে ওদের লার্নিং গ্যাপ তৈরি হয়েছে সুস্পষ্ট, এবং আমরা সবসময় এটা আগেতে বলতাম যে লার্নিং গ্যাপটা যদি প্রপারলি মিটিগেট না করা হয় তাহলে এরা কিন্তু সামনে যতই আগাবে ততই ধাক্কা খাবে। সেই ধাক্কারই সিমটম মনে হচ্ছে এটা। তাহলে এই সামগ্রিক অবস্থা বিচার বিবেচনার জন্য আমাদেরকে একটা ভালো কার্যপদ্ধতি গবেষণা করা দরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের ছিল না ওভার মার্কিং, যতটুকু লিখবে ততটুকুই নাম্বার দিতে হবে এমন নির্দেশনা, ফলে কমেছে পাশের হার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো নাগরিক পদক 2025 প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা, শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননা পাবেন। আমার শহর আমার দায়িত্ব প্রতিপাদ্যে এই আয়োজনের লক্ষ্যে দায়িত্বশীল নাগরিক সমাজ গড়া 6টি বিভাগে মোট 30 জনকে এ পদক দেওয়া হবে। মনোনয়ন চলতি মাস থেকে ডিএনসিসির ওয়েবসাইটে গ্রহণ করা হবে। জুরি বোর্ড যাচাই বাছাই শেষে বিজয়ীদের নির্বাচন করবেন। দেশের বাইরের খবর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় গত 24 ঘন্টায় কমপক্ষে 33 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে 170 জনেরও বেশি। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ রাওয়ালপিন্ডি সহ প্রদেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বন্যা দুর্গত এলাকাগুলোতে পৌঁছানোর জন্য নৌকা, অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার এবং বিশেষায়িত উদ্ধারকারী যানবাহন মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। আবহাওয়াবিদরা বলছেন, লেহ নুল্লাহের পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ইতোমধ্যেই কাটারিয়ানে প্রায় 21 ফুট এবং গাওয়ালমান্ডিতে 20 ফুট পানির উচ্চতা রয়েছে। ইরাকের কাট শহরে বিপণী বিতানে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 61 জনে দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যেই বেসামরিক প্রতিরক্ষা দল ভবনটির ভেতর থেকে 45 জনকে উদ্ধার করেছে। তবে রাষ্ট্র পরিচালিত ইরাকি সংবাদ সংস্থা জানিয়েছে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। গভর্নর মোহাম্মদ আল মিয়াহি জানিয়েছেন, এ ঘটনায় 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে তদন্ত করা শুরু হয়েছে। তদন্তের ফলাফল 48 ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। গাজায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে সিরিয়ায় সামরিক সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ 160টি স্থানে তেল আবিবের বিমান হামলায় 3 জন নিহত ও 34 জন আহত হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় অসহায় ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতা থামছেই না। ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান নিরন্ন মানুষদের লক্ষ্য করে আবারও গুলি, বোমা ও টিয়ার গ্যাস ছুড়েছে দখলদার বাহিনী। বুধবারের এই ঘটনায় গুলিবিদ্ধ, শ্বাসরোধ ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত 93 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। একই দিনে সিরিয়ার সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে ইসরায়েল। গেল দুদিনে দক্ষিণ সিরিয়ার সুয়েদা ও আশপাশের এলাকায় সশস্ত্র বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত 160টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এতে অন্তত 3 জন নিহত ও 34 জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গাজায় গণহত্যার অভিযোগ এবং যুদ্ধ বিষয়ে আইসিসির এখতিয়ার চ্যালেঞ্জ করে পরোয়ানা বাতিলের অনুরোধ করে তেল আবিব। যুদ্ধাপরাধের অভিযোগে গেল বছরের নভেম্বরে নেতানিয়াহু ও ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। ওদিকে গাজা পরিস্থিতি নিয়ে সুখবর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থনির সঙ্গে বৈঠকের আগে এই কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
সহিংসতার জেরে এখনও থমথমে গোপালগঞ্জ, জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আবার অভিযোগ বিএনপির। জরুরি সংস্কার শেষে দ্রুত ভোট আয়োজনের দাবি। গোপালগঞ্জবাসীকে মুজিববাদ মুক্ত করার ঘোষণা নাহিদের, মানুষের মুক্তির আন্দোলনে বিজয়ী হয়ে ঘরে ফেরার প্রত্যয়। এবং যুব সমাজের কর্মসংস্থান ছাড়া এলডিসি গ্রাজুয়েশন কঠিন হবে জানালেন উপদেষ্টা। তরুণ সম্ভাবনা চিহ্নিতকরণে নীতিমালা করবে বিটা। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।